আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নভেলটি স্কুল অনলাইন ক্লাস। আজকে আমরা পড়ব অধ্যায় 10 পাঠ 9 থেকে 11। গত দুইটা লেকচারে আমরা পাঠ 1 থেকে 8 পর্যন্ত পড়েছি। এবার শেষে তোমরা যা যা জানতে পারবে তা হচ্ছে দূরত্ব ও সরণ কাকে বলে, দ্রুতি ও বেগ কাকে বলে, ত্বরণ ও মন্দন কাকে বলে এবং এই সম্পর্কিত বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যার সমাধান কিভাবে করা যায়। চলো তাহলে আজকে পাঠ শুরু করি। আজকের লেকচারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবে। প্রথমে যেটা রয়েছে পাঠ 9 দূরত্ব ও সরণ। তোমরা একটু দেখো যে একজন লোক এ অবস্থান থেকে হেঁটে বি অবস্থানে যাচ্ছে, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছে। যাওয়ার পরে সে বি অবস্থান থেকে আবার সি অবস্থানে ফিরে এসেছে। তো এ থেকে বি এর দূরত্ব ছিল 10 মিটার, অর্থাৎ উনি 10 মিটার হেঁটেছে। আবার বি অবস্থান থেকে যখন সি অবস্থানে এসেছেন তখন তার দূরত্ব হচ্ছে কত, 4 মিটার। ঠিক আছে, প্রথমে ছিল কত, 10 মিটার, আবার সেখান থেকে 4 মিটার ফিরে এসেছেন। তাহলে দূরত্ব হচ্ছে কোনো নির্দিষ্ট বিন্দু থেকে অতিক্রম করা মোট দৈর্ঘ্য। তাহলে এখানে মোট দৈর্ঘ্য কত, প্রথমে উনি 10 মিটার গিয়েছেন, 10 মিটার গিয়ে আবার 4 মিটার ফিরে এসেছেন। তাহলে 10 যোগ 4 ইকুয়াল টু কত, 14 মিটার। এই 14 মিটারটাই হচ্ছে কি দূরত্ব, অর্থাৎ কোনো বিন্দু থেকে অতিক্রম করা মোট দৈর্ঘ্য। যেমন তুমি যদি তোমার বাসা থেকে স্কুলে সোজা পথ দিয়ে যাও, সেটা হচ্ছে তোমার এক ধরনের দূরত্ব। আবার যদি তুমি কি করলা যে না আমি স্কুলে যাওয়ার আগে লাইব্রেরিতে যেতে চাই, তাহলে তুমি বাসা থেকে প্রথমে কি করলে, লাইব্রেরিটা আবার তোমার স্কুল থেকে পিছনে বা অর্থাৎ স্কুল থেকে একটু দূরে। তাহলে তুমি প্রথমে কি করলে, যে লাইব্রেরিতে গেলে, বাসা থেকে লাইব্রেরিতে গেলে, লাইব্রেরি থেকে আবার স্কুলে ফিরে আসলে। তো এই যে লাইব্রেরিতে গেলে এবং সেখান থেকে আবার স্কুলে ফিরে আসলে মোট দুইটা দূরত্ব হলো, যে একবার গেলা স্কুলটা পার হয়ে গেলে এবং তারপরে আবার স্কুলে ফিরে আসলে। এই টোটাল দৈর্ঘ্যটাই হচ্ছে কি আমাদের দূরত্ব, যে হ্যাঁ কতটুক হাঁটা হয়েছে, কতটুক দৈর্ঘ্য হাঁটা হয়েছে, সেটাই হচ্ছে কি আমাদের দূরত্ব। এখন জানবো সরণ কাকে বলে। তাহলে সরণ হলো নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট দিকে অতিক্রম করা সোজাসুজি দূরত্ব। দূরত্ব আর সরণ প্রায় একই, কিন্তু সরণটা হচ্ছে যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করতে হবে এবং নির্দিষ্ট দিকে সোজাসুজি পথে যেতে হবে, কোনো বাঁকা পথে যেতে পারবে না। ঠিক আছে, তো সোজাসুজি দূরত্বটাই হচ্ছে কি সরণ। যেমন এখানে লোকটি প্রথমে 10 মিটার হেঁটেছে, সোজা পথে গিয়েছে, যাওয়ার পরে উনি আবার 4 মিটার ফিরে এসেছে। এই যে বাঁক নিল, এই বাঁকটা কিন্তু সরণ হতে পারবে না। তাহলে কিভাবে আমরা সরণ বের করব? সরণের আরেকটা পয়েন্ট হচ্ছে যে সরণ যে বিন্দু থেকে শুরু করা হবে, যে ধরি আমি এই বিন্দু থেকে শুরু করেছি, এই বিন্দু থেকে যাত্রা শুরু করে এই বিন্দু থেকে আমার যাত্রা শুরু করা হয়েছে, আর সি বিন্দুতে আমার যাত্রাটা শেষ হয়েছে, সে বি বিন্দুতে যাওয়ার পর আবার সি বিন্দুতে এসেছে। তাহলে এ থেকে সি বিন্দু পর্যন্ত, সি বিন্দু পর্যন্ত অর্থাৎ সি হচ্ছে শেষ বিন্দু পর্যন্ত, এই যে প্রথম বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত সরাসরি দূরত্বটাই হবে কি আমাদের সরণ। তাহলে সরাসরি দূরত্ব কিভাবে বের করব? উনি প্রথমে 10 মিটার গিয়েছে, তারপর আবার 4 মিটার ফিরে এসেছে, 14 মিটার হলো। ঠিক আছে, তাহলে 10 থেকে 4 বিয়োগ করতে হবে। 10 থেকে 4 বিয়োগ করলে আমরা কি সি বিন্দুর অবস্থানটা পেয়ে যাব, অর্থাৎ 10 বিয়োগ 4 ইকুয়াল টু হচ্ছে 6 মিটার। তাহলে সোজাসুজি দূরত্ব এ থেকে সি বিন্দু পর্যন্ত সরাসরি দূরত্ব হচ্ছে কত, 6 মিটার, এবং সেটাই হচ্ছে কি সরণ। ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করি তোমাদের জন্য। এখানে দেখো চিত্র পথ 1 পথ 2। ঠিক আছে, এই যে বিন্দুটা থেকে এখান থেকেই কালো পয়েন্টে যেতে হবে। ঠিক আছে, তাহলে এই পয়েন্টে কিভাবে যাওয়া যায়? দেখো এখানে এই যে অংশটা দেখো, এই পথ 1 দিয়ে তুমি যেতে পারো, আবার পথ 2 দিয়েও তুমি যেতে পারো। এই সবগুলোই কি হবে, দূরত্ব। ঠিক আছে, কিন্তু সরণ হচ্ছে সোজাসুজি দূরত্ব। দেখো এইগুলো কিন্তু বাঁকা পথে গিয়েছে, আর এই পয়েন্ট থেকে সোজা একটা তীর চিহ্নিত অংশ দেখো পয়েন্টে গিয়ে পৌঁছেছে। এই সোজা পথে যে দূরত্বটা এসেছে সেটাই হচ্ছে কি সরণ। ঠিক আছে, এই প্রথম বিন্দু, এটা হচ্ছে আমার শেষ বিন্দু, এবং সে সোজাসুজি পথে দূরত্ব অতিক্রম করেছে, এটাই হচ্ছে সরণ। তাহলে দূরত্ব হচ্ছে কি নির্দিষ্ট বিন্দু থেকে অতিক্রম করা মোট দৈর্ঘ্য। ঠিক আছে, আর সরণ হলো নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট দিকে অতিক্রম করা সোজাসুজি দূরত্ব। ঠিক আছে, দুইটাই কিন্তু দূরত্ব, কিন্তু একটা হচ্ছে নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট দিক হতে হবে এবং সোজাসুজি হতে হবে। আর দূরত্ব তুমি যে কোনো দিকে এঁকে বেঁকে যাও না কেন, সেটাই হবে তোমার কি মোট দৈর্ঘ্যটাই হবে তোমার দূরত্ব। আশা করি বুঝতে পেরেছ। এখন তোমাদের জন্য একটা প্রশ্ন রয়েছে, যেটা বইতে রয়েছে। মিসেস রাশিদা একটি নির্দিষ্ট বিন্দু থেকে উত্তর দিকে 7 কিলোমিটার হাঁটলেন, এরপর বাঁক নিয়ে পেছনের দিকে 4 কিলোমিটার হাঁটলেন। তিনি কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করলেন এবং তার সরণ কত হলো? কিভাবে করা যায় অঙ্কটা? তো প্রথমেই দেখো যে উনি কি করেছে, রাশিদা
যে 7 কিলোমিটার হেঁটেছে, প্রথমেই উনি 7 কিলোমিটার হেঁটে গিয়েছেন, আবার সেখান থেকে 5 কিলোমিটার ফিরে এসেছেন। তাহলে অতিক্রান্ত দূরত্ব হবে মোট অতিক্রান্ত দূরত্ব, যে কতটুকু হেঁটেছে সেটাই হবে কি মোট অতিক্রান্ত যে দূরত্বটা হবে। 7 যোগ 5 12 কিলোমিটার উনি হেঁটেছেন। এখন বের করতে হবে যে সরণ, যে উনি সোজাসুজি কতটুকু দূরত্ব অতিক্রম করেছেন। তাহলে ওনার টোটাল দূরত্ব ছিল কত? 7 কিলোমিটার সোজা হেঁটেছেন, 5 কিলোমিটার আবার ফিরে এসেছেন। তাহলে 7 বিয়োগ 5, যেমন আমি তখন বলেছিলাম 10 বিয়োগ 4, তেমন এখানে 7 বিয়োগ 5 ইকুয়াল টু হচ্ছে 2 কিলোমিটার। অর্থাৎ উনি এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত সোজাসুজি দূরত্বটা হেঁটেছেন কত? 2 কিলোমিটার। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা দেখব দ্রুতি ও বেগ কাকে বলা হয়। দ্রুতি ও বেগ, তার জন্য তোমাদেরকে একটা উদাহরণ দিয়েছি যে দুজন বান্ধবী স্কুল ছুটির পরে নবদ থিয়েটারে যাওয়ার ডিসিশন নিল। তো স্কুল থেকেই যাবে, কিন্তু দুজন আলাদা আলাদা যাচ্ছে। দুজনই বিকাল 5টায় রওনা করলো। একজন অর্থাৎ আনিলা গিয়ে পৌঁছালো 5:30টায়, আর নওশিন পৌঁছালো 5:10 তো দেখেই বুঝতে পারছো যে নওশিন একটু আগে পৌঁছিয়েছে। তাহলে কে বেশি দ্রুত গেল? অবশ্যই নওশিন, কারণ নওশিন আনিলার থেকে 20 মিনিট কম সময়ে অতিক্রম করেছে। জায়গা কিন্তু একই, রাস্তাও একই, কিন্তু পৌঁছেছে কে আগে? নওশিন আগে পৌঁছিয়েছে। আরেকটা উদাহরণ দেখো, রবিন ও শাহিন তাদের বাড়ি থেকে স্কুলে রওনা করলো। রবিন স্কুলে পৌঁছালো 20 মিনিটে, শাহিন পৌঁছালো 40 মিনিটে। রবিনের বাড়ি থেকে স্কুলের দূরত্ব 1600 মিটার, শাহিনের বাড়ি থেকে স্কুলের দূরত্ব 2000 মিটার। দেখো এখানে রবিন কিন্তু পৌঁছেছে 20 মিনিটে, কারণ হচ্ছে তার বাসা থেকে স্কুলের দূরত্বটাও কিন্তু কম। আবার অপরদিকে শাহিনের পৌঁছেছে একটু সময় লেগেছে 40 মিনিট, এবং তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব কিন্তু একটু বেশি। কিন্তু কে বেশি দ্রুত গেল আমরা কিন্তু এইটুকু দেখে বলতে পারি না যে হ্যাঁ কে বেশি দ্রুত গেল। তো এখন বলতে হবে আমাদেরকে যে কে কত দ্রুত স্কুলে পৌঁছেছে বা কার দ্রুতি বেশি। ঠিক আছে, তো এখানে রবিন কম দূরত্ব অতিক্রম করেছে, শাহিন বেশি দূরত্ব অতিক্রম করেছে, কারণ দূরত্ব তার স্কুলের দূরত্বটা বেশি তার বাসা থেকে। তো কে বেশি দ্রুত গেল নির্ণয় করতে হলে আমাদেরকে একটা নির্দিষ্ট সময় ফিক্সড করতে হবে যে হ্যাঁ এই সময়ের মধ্যে ও কতটুকু গেল আর এই সময়ের মধ্যে শাহিন কতটুকু গেল। ঠিক আছে, তাহলে আমরা সেই ধরে নিই যে সেই সময়টা হচ্ছে 1 মিনিট। হ্যাঁ, সময় ব্যবধান হচ্ছে 1 মিনিটে। 1 মিনিটে দেখবো যে রবিন কতটুকু গেল আর 1 মিনিটে শাহিন কতটুকু গেল। তাহলে 1 মিনিটে রবিনের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 1600 ভাগ হচ্ছে 20। 1 মিনিটে রবিনের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত? 1600 ভাগ 20। 1600 হচ্ছে আমার কি দূরত্ব, 20 হচ্ছে সময়, দূরত্ব বাই সময়। ঠিক আছে, দ্রুতি ইকুয়াল টু হচ্ছে কি দূরত্ব বাই সময়। তাহলে 1600 ভাগ হচ্ছে 20, আসছে কত? 80 মিটার। অর্থাৎ রবিন 1 মিনিটে 80 মিটার দূরত্ব অতিক্রম করেছে। আর 1 মিনিটে শাহিনের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত? 2000 ভাগ 40 ইকুয়াল টু আসতেছে কত? 50 মিটার। অর্থাৎ শাহিন 1 মিনিটে 50 মিটার দূরত্ব অতিক্রম করেছে। তাহলে কে বেশি দ্রুত হেঁটেছে? রবিন। রবিন 1 মিনিটে 80 মিটার পথ অতিক্রম করেছে, আর শাহিন 1 মিনিটে মাত্র 50 মিটার দূরত্ব অতিক্রম করেছে। তাহলে কার দ্রুতি বেশি? রবিনের দ্রুতি বেশি। রবিন একটু দ্রুত হেঁটেছে, তাই রবিনের দ্রুতি বেশি। এই জন্য রবিন 20 মিনিটে পৌঁছিয়েছে আর শাহিন 40 মিনিটে পৌঁছিয়েছে। তো আমরা বুঝতেই পারছি যে কি হবে রেজাল্ট। রবিন বেশি দ্রুত স্কুলে গেল, কারণ সে 1 মিনিটে বেশি দূরত্ব অতিক্রম করেছে। তাহলে দ্রুতি কাকে বলা হচ্ছে? কোনো গতিশীল বস্তুর দ্রুতি হলো একক সময়ে অতিক্রান্ত দূরত্ব। দ্রুতি ইকুয়াল টু হচ্ছে দূরত্ব বাই সময়। যদি কোনো বস্তু দ্রুতি নির্ণয় করতে বলে অবশ্যই সূত্র দিয়ে নির্ণয় করতে হবে যে দূরত্ব বাই সময়। এখন দূরত্ব মাপা হয় সাধারণত মিটারে, মিটারকে সংক্ষেপে লেখা হয় মি দিয়ে, আর সময়কে মাপা হয় সেকেন্ডে এবং সংক্ষেপে লেখা হয় দন্তেশ্ব একার দিয়ে। তোমরা জানো, প্রথম অধ্যায়ে পড়েছ, তাই এটা বুঝতে অসুবিধা হওয়ার কথা না। এবার আমরা একটা উদাহরণ দেখব যে একটি গাড়ি 3 সেকেন্ডে 60 মিটার দূরত্ব অতিক্রম করলো, এর দ্রুতি কত? তাহলে আমি বলেছি যে দ্রুতি ইকুয়াল টু দূরত্ব বাই সময়। দূরত্ব কত? 60 মিটার, সময় কত? 3 সেকেন্ড। তাহলে 60 ভাগ 3 কত আসছে? 20 মিটার পার সেকেন্ড। আশা করি এই ধরনের অঙ্ক আসলে তোমরা অবশ্যই পারবে। এরপর আমরা দেখব বেগ নিয়ে। কোনো নির্দিষ্ট দিকে দ্রুতিকে বলা হয় বেগ। এতক্ষণ আমরা দ্রুতি বলেছিলাম কি যে কোনো গতিশীল বস্তুর একক সময় অতিক্রান্ত দূরত্ব, যে কোনো দিকে সে যে কোনো দিক দিয়ে যেতে পারে, সময়ের সাথে দূরত্ব প্রকাশ করেছি। তো
আর এখানে বলছে কি যে কোনো নির্দিষ্ট দিকে, এতক্ষণ কিন্তু নির্দিষ্ট দিক উল্লেখ করে দিইনি, এখন বলছে কি নির্দিষ্ট দিকে দ্রুতিকে বলা হয় বেগ, অর্থাৎ বেগের ক্ষেত্রে দিকটা অবশ্যই নির্দিষ্ট হতে হবে। ঠিক আছে, এছাড়া আর কোনো পার্থক্য নেই দ্রুতির সাথে। যেমন এখানে একটা উদাহরণ রয়েছে, মনে করো লুবাবা উত্তর দিকে 10 সেকেন্ডে 15 মিটার গেল। কোন দিকে? উত্তর দিকে। দিক কিন্তু আমি বলে দিয়েছি। তার বেগ কত হবে? সূত্র একই, বেগ ইকুয়াল টু দূরত্ব বাই সময়। তাহলে দূরত্ব হচ্ছে 15 মিটার ডিভাইডেড বাই হচ্ছে 10 সেকেন্ড সময়, তাহলে আসছে কত? 1.5 মিটার পার সেকেন্ড উত্তর দিকে। আবারও বলছি, এখানে কিন্তু আমি দিক নির্দিষ্ট করে বলে দিয়েছি, কারণ বেগের মান বলার সাথে সাথে দিকও উল্লেখ করতে হয়, কারণ বেগের মান ও দিক উভয়ই আছে। এই সম্পর্কে তোমরা পরবর্তী যখন ক্লাস 9 10 উঠবে আরও বিস্তারিত জানতে পারবে। কিন্তু দ্রুতির শুধুমাত্র মান আছে। দেখো দ্রুতির ক্ষেত্রে কিন্তু আমি বলিনি যে হ্যাঁ ওকে উত্তর দিক দিয়ে স্কুলে যেতে হবে, রবিনকে শাহিনকে পশ্চিম দিক দিয়ে যেতে হবে, কিছুই বলিনি, শুধু বলেছে যে সে বাসা থেকে স্কুলে গিয়েছে। আর এক্ষেত্রে আমি বলে দিব বেগের ক্ষেত্রে সাধারণত উল্লেখ করা থাকে যে উত্তর দিকে গিয়েছে, পশ্চিম দিকে গিয়েছে, এগুলো উল্লেখ করা থাকে, কারণ বেগ হচ্ছে আমার একটা কি বলা হয় টপিকস বিজ্ঞানের, সেখানে বেগের মান এবং দিক উভয়ই থাকতে হবে। কিন্তু দ্রুতির ক্ষেত্রে শুধু মান দিয়ে দিলেই হবে। যেমন আমাদের স্কুলের যখন ক্রীড়া প্রতিযোগিতা হয়, তখন আমাদের যে অনেক সময় দেখা যাচ্ছে গোল ভাবে দড়ি ফেলানো থাকে, সেই গোলের বাইরে দিয়ে 100 মিটার দূরত্ব দৌড় প্রতিযোগিতা করা হয়। আবার অনেক সময় দেখা যায় যে হ্যাঁ সোজাসুজিভাবে দৌড় প্রতিযোগিতা 100 মিটার দৌড়ের আয়োজন করা হয়। তো যারা এই যে পাক দৌড় দিচ্ছে, অর্থাৎ গোলের চারদিকে যে দৌড়াচ্ছে, সেটা হবে দ্রুতির উদাহরণ, কারণ সেখানে শুধুমাত্র মান দেওয়া আছে যে হ্যাঁ 100 মিটার সে দৌড়াবে, কিন্তু এক্ষেত্রে কিন্তু তার দিকটা ঠিক নেই, কখনো সে উত্তর দিকে দৌড়াচ্ছে, কখনো সে পশ্চিম দিকে দৌড়াচ্ছে, কারণ সে ঘোরার সাথে সাথে তার দিকেও কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। আর বেগের ক্ষেত্রে কিন্তু দেখো দিকটা নির্দিষ্ট করে দিয়েছি, যে বলেছি যে হ্যাঁ সোজাসুজি দৌড়াতে হবে, অর্থাৎ একটা দিক আমি নির্দিষ্ট করে দিয়েছি। এজন্য যে সোজাসুজি যে 100 মিটার দৌড় রয়েছে সেটা হচ্ছে বেগের উদাহরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা জানবো ত্বরণ ও মন্দন নিয়ে, পার্ট 11। খুবই সহজ। তোমরা দেখো এখানে একজন বাইকার 20 মিটার পার সেকেন্ড থেকে আস্তে আস্তে তার বাইকের বেগ বৃদ্ধি করেছে 45 মিটার পার সেকেন্ড পর্যন্ত, সে তার স্পিডটা বাড়িয়েছে। ঠিক আছে, প্রথমে ছিল কত? 20 মিটার পার সেকেন্ড, এবং শেষে তার বেগ হয়েছে কত? 45 মিটার পার সেকেন্ড। পরের চিত্রে দেখো যে আমি বলেছি যে উনি বেগ বৃদ্ধি করেছে। প্রথম সেকেন্ডে ওনার বেগ ছিল কত? 20 মিটার পার সেকেন্ড। আস্তে আস্তে উনি 25, 30, 35, 40, 45 এভাবে প্রত্যেক সেকেন্ডে উনি তার বাইকের স্পিড বাড়িয়েছে। তাহলে 20 থেকে 25-এর মধ্যে যে দূরত্ব সেটা কত? 20 মিটার পার সেকেন্ড, 25 মিটার পার সেকেন্ড। এদের মধ্যে ডিফারেন্সটা কত? 5 মিটার পার সেকেন্ড। দেখো প্রতি সেকেন্ডে উনি 5 মিটার পার সেকেন্ড করে ওনার বাইকের স্পিড বৃদ্ধি করেছে। ঠিক আছে, তাহলে আস্তে আস্তে তার বেগ বৃদ্ধি পেয়েছে কত? লাস্ট সেকেন্ডে, অর্থাৎ পঞ্চম সেকেন্ডে তার বেগ বৃদ্ধি হয়েছে 45 মিটার পার সেকেন্ড। এই যে প্রতি সেকেন্ডে ওনার 5 মিটার পার সেকেন্ড করে বেগ বৃদ্ধি করছে, এটাই হচ্ছে কি ত্বরণ। অর্থাৎ প্রতি সেকেন্ডে যে পরিমাণ বেগ বৃদ্ধি পায় তাকেই বলা হয় কি? ত্বরণ। প্রতি সেকেন্ডে যে পরিমাণ বেগ বাড়ছে তাই হচ্ছে কি? ত্বরণ। ঠিক আছে, তাহলে এখানে আদিবেগ ছিল কত? 20 মিটার পার সেকেন্ড। আদিবেগ মানে যেখান থেকে উনি যাত্রা শুরু করেছে, যত স্পিড দিয়ে উনি যাত্রা শুরু করেছে সেটা হচ্ছে আদিবেগ। আর শেষ বেগ হচ্ছে যেখানে উনি যাত্রাটা শেষ করেছে, সেখানে গিয়ে তার কি হয়েছে? তার বাইকের স্পিডটা কত ছিল সেটা হচ্ছে শেষ বেগ। তো এখানে আদিবেগ ছিল 20 মিটার পার সেকেন্ড, শেষ বেগ হচ্ছে 45 মিটার পার সেকেন্ড। তাহলে ত্বরণের সংজ্ঞা কিভাবে দেওয়া যায়? কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকেই বলা হয় ত্বরণ। বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার পার সেকেন্ড স্কোয়ার, এখানে 2 দেওয়া আছে, দেখো মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে, এটা হচ্ছে ত্বরণের একক। এর পরবর্তীতে আবার দেখো, তোমরা একটু ভুল ভাববা না। এখানে দেখো আমি আগে কিন্তু 20 মিটার পার সেকেন্ড ছিল, পরে 45 ছিল, আর এখন দেখো আগে 45 মিটার পার সেকেন্ড আছে, তারপরে 20 মিটার পার সেকেন্ড হয়েছে। অর্থাৎ উনি প্রথমে অনেক স্পিডে বাইক চালাচ্ছিল 45 মিটার পার সেকেন্ড নিয়ে, আস্তে আস্তে ওনার বেগ কমিয়েছে, অর্থাৎ স্পিড কমিয়েছে, 20 মিটার পার সেকেন্ডে নামিয়ে এনেছে।
প্রথমে ছিল কত, ওনার স্পিড কত ছিল, বেশি ছিল, অর্থাৎ থামানোর আগে যেটা হয় আর কি 45 মিটার পার সেকেন্ড থেকে আস্তে আস্তে প্রত্যেক সেকেন্ডে উনি ওনার বেগ কমাতে কমাতে 20 মিটার পার সেকেন্ডে ওনার বেগটা নিয়ে এসেছে বাইকের স্পিড। ঠিক আছে, তো এই যে প্রতি সেকেন্ডে বেগটা কমছে বা হ্রাস পাচ্ছে, কমাটাই তো হ্রাস, তাই না, তোমরা তো জানোই। প্রতি সেকেন্ডে যে পরিমাণ বেগ হ্রাস পাচ্ছে সেটাই হচ্ছে কি মন্দন বা ঋণাত্মক ত্বরণ। ঠিক আছে, বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ, আর বেগ হ্রাসের হারকে বলা হয় কি, বেগ হ্রাস বা বেগ কমার হারকে বলা হয় মন্দন বা ঋণাত্মক ত্বরণ। তো আমরা আগের উদাহরণে দেখেছিলাম কি প্রতি সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড করে বাড়ছিল, যেটা ছিল ত্বরণ। এখন চালক যদি আস্তে আস্তে তার মোটরসাইকেলের স্পিড কমাতে চায়, তাহলে উনি কি করলো, যে প্রথম সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড কমালো, তারপরে 5 মিটার পার সেকেন্ড কমালো, এইভাবে উনি পঞ্চম সেকেন্ডে গিয়ে 20 মিটার পার সেকেন্ডে নিয়ে আসলো। এই যে কমাচ্ছে সেটাই হচ্ছে কি ঋণাত্মক ত্বরণ বা মন্দন। তাহলে সংজ্ঞাটা কিভাবে দেওয়া যায়, কোনো বস্তুর বেগ হ্রাসের হারকে বলা হয় মন্দন বা ঋণাত্মক ত্বরণ। মন্দন আর ত্বরণের একক একই, মিটার পার সেকেন্ড স্কয়ার। মনে রাখবে, মন্দন এবং ত্বরণের একক একই। ঠিক আছে, আর অবশ্যই বহু নির্বাচনের জন্য মনে রাখবে, একটা হচ্ছে যেটা বেগ হ্রাস বা বেগ কমার হারকে বলা হয় মন্দন, আর বেগ বৃদ্ধির হারকে বলা হয় কি ত্বরণ। অবশ্যই মনে রাখবে। তোমাদের জন্য বাড়ির পড়া দিয়েছি আমি 5টি প্রশ্ন, এই 5টি প্রশ্ন অবশ্যই বাসায় পড়ে ফেলবে, কোনো SWCW নেই, তো পড়ে ফেলবে। আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে। আমি সবসময় যেটা বলি যে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর যদি কোনো সাজেশন দিতে চাও সেটাও আমাকে জানাতে পারো কমেন্ট বক্সে, খুশি হব। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।